ইচ্ছাকৃত বিবৃতি নাকি গান পয়েন্ট রেখে বিবৃতি, এই যুক্তিতে বা এই তর্কে এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া। ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দিয়ে গতরাতে ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা আসার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি অবশ্যই পুরোটুকু দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে পরে বিস্তারিত আলোচনা করি। তিনি মনে করছিলেন তিনি একাই চালান, বাট সবাই এই মুহূর্তে চালাচ্ছে। তো এই মুহূর্তে গতকালকে ঢাকা মহানগর গোয়েন্দার হেফাজতে থেকেই যে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, এটা নিয়ে ফাইনালি এই আলোচনার মধ্যে আর একটু আগুনে ঘি ঢেলে দিল বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের করা একটা প্রতিবেদন। দর্শক, কোটা আন্দোলনের সমন্বয়ক একজন, তার নাম হচ্ছে রিফাত রশিদ। সে বলছে যে এই বাচ্চাগুলা, মানে আমাদের এই সমন্বয়ক যাদেরকে দেখছি, তারা ডিবি হেফাজতে যাওয়ার আগেই তারা আশঙ্কা করছিল তাদেরকে তুলে নেওয়া হতে পারে, কারণ এর আগে একবার তারা অলরেডি কিন্তু তুলে নিয়েছিল। ইভেন এরপরে বের হয়েও আমরা দেখছিলাম যে নাহিদ খুব শক্ত ভাষায় কথা বলছে। এরপরে ডিবি হেফাজতে গিয়ে চাউমিন খাওয়ার পর যে বক্তব্য আসছে, তো অলরেডি ছাত্ররা সেটা প্রত্যাখ্যান করেছে। ইভেন তার এই বক্তব্যটা যে নেওয়া হবে এটাই নাকি সে আগে বইলা গিয়েছিল, আমি বলছিলাম তখন, বাট আমার কাছে এভিডেন্সটা ছিল না। এখন আসছে সমন্বয়ক রিফাত রশিদ বলছে যে জোর করে প্রত্যাহার করানো হলেও সমন্বয়করা আগে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে রেখেছিলেন। তার মানে ডিবি হেফাজতে যাওয়ার আগে হাসপাতাল থেকে এদেরকে যে কোনো সময় তুলে নিয়ে যাওয়া হতে পারে অথবা সামহাও কন্ট্রোলিং করা হতে পারে, এই আশঙ্কায় তারা নাকি আগেই এই বক্তব্য দিয়ে গিয়েছিলেন। এখন ফেসবুকে আপনার এক পোস্টে রিফাত বলছেন, সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল কি, সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দিবে। কাউকে যদি আটক করে আর তারা যদি কোনো রকম বিবৃতি দেয় বা বিবৃতি আদায় করা হয়, তবে আমরা যারা আছি বাকিরা মুক্ত, আমরা যেন সেইটা মেনে না মেনে যারা মাঠে থাকবো তারা যেন আন্দোলন চালিয়ে যায়। তিনি বলছেন যে গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই, আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিল, কিন্তু আই এভিডেন্স মানে আই উইটনেস, আমরা যদি নাও থাকি আন্দোলন চালাইয়া নিবা, আন্দোলন যাতে থেমে না থাকে। আমাদের উপর অনেক ঝড়ঝাপটা যাবে, যারা বাইরে থাকবে তারা অন কমান্ডে থাকবে। তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলনকে এগিয়ে নিচ্ছি। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বলেও রিফাত রশিদ জানিয়েছে। আমি আমার বক্তব্যের সপক্ষে আপনাদেরকে এটার স্ক্রিনশটটা দিলাম। তো তার মানে একটা সেট আপ আগেই ছিল, আর আমজনতার মধ্যেও কিন্তু এই ভয়টা কাজ করছে, বা সামহাও বাংলাদেশের রিমান্ড মানে হচ্ছে বিপিন উরকে দেখেই বোঝা যায় কি পরিমাণ 3rd ডিগ্রি দেওয়া হয়। তো মানে এই মুহূর্তে আমি একটা কথা আবার বলি, যেটা না বললেই না, আমাদের পুলিশ ভাইরা ভালো এমনিতে ঠিক আছে, কিন্তু কখনো যদি আপনি ওই রকম টার্গেটেড কোনো বস্তুতে পরিণত হন, তখন আসলে আমাদের পুলিশের রিমান্ডে কি ঘটে সেটা কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ জানি নাই, কথা বলার সুযোগ নাই। তারপরেও বিভিন্ন ক্ষেত্রে হয়তো একটু ছাড়টার পাওয়া যায়, বাট যারা টার্গেটেড থাকে তাদের উপর নির্যাতন করা হয়, এটা সকলেই বলে, কিন্তু পুলিশ বলে যে না, আমরা তো শুধু জিজ্ঞাসাবাদ করি। কিন্তু আমরা দেখি যে রিমান্ড সেল থেকে অনেকে বের হলে হাঁটতে পারে না, বিপিনুরের দেখা বোঝা যায়। তবে আজকের দিনে আমি আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলি, দেখেন আমি এই পরিবারেরই সন্তান, কিন্তু একটা কথা বলি, আজকে যতটা আবার মানে না বললেই না সেটা বললেন না, কিন্তু আবার যখন অতিরিক্ত বলতেছেন, আওয়ামী লীগ তো আর সারা জীবন ক্ষমতায় থাকবে না, আমাদের সরকারও তো একসময় যাবে, তাই না? 10 বছর পরে যাক, 20 বছর পরে যাক, আপনি আমি এই দেশে থাকবো না? বিরোধী দলে পড়ার পরে আপনার মুখে দিয়ে এই কথা তখন আসে কিনা তখন আমরা দেখব। কারণ আমার কথা হচ্ছে যেটা লিগেল সেটা বলতে হবে। পুলিশের ভূমিকা বিভিন্ন জায়গায় অধ্যত্বপূর্ণ, এটা হতে পারে না। আমরা সবার কথা বলছি না, বাট কিছু কিছু জায়গায় যে ফুটেজগুলো আসে সেগুলো দেখার পর কি বলবেন, একটা বিল্ডিংয়ের কানিশে একটা ছেলে লুকাইছে, তারপরে তারে সেখান থেকে এসে 2-3 হাত দূর থেকে তারে গুলি করলো, ছেলেটার হাতে কি ছিল? তো এই যে ভিডিও ফুটেজগুলোর বক্তব্য কি দিবেন? কালকে যখন আপনার বাপ ভাই পরিবারের কেউ এরকম হয়রানির শিকার হবে, মৃত্যুর শিকার হবে, আমরা থাকবো ভাই, বাইচা থাকলে সোশ্যাল মিডিয়াতে তখন কথা আমরা বলবই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিপক্ষে না, আমরা রাষ্ট্রীয় বাহিনীর বিপক্ষে না। আমাদের বক্তব্যটা হচ্ছে যে মানবাধিকার সেটা যেন লঙ্ঘিত না হয়। যাকে অ্যারেস্ট করলে চলে, তাকে গুলি করবেন কেন আপনি? আমার টাকায় কিনেই তুই বুলেট, তাই না? আর আমরা তো সবাই বঙ্গবন্ধুর চেতনাটাই ধারণ করি। তো আপনি যদি একজন প্রকৃত বঙ্গবন্ধুর চেতনা ধারণকারী হন, তাহলে আমার দেশের টাকায় কিনা, আমার টাকায় কিনা বুলেট আমার বুকে ব্যবহার কেন? হ্যাঁ, যখন নাশকতা করা হচ্ছে, কোনো পুলিশ তার জীবন হুমকির মুখে মনে করছে, সেই মুহূর্তে পুলিশ ফায়ার করবে, দ্যাটস দ্য রুলস। বাট কিছু ফুটেজ তো আমরা দেখছি, একটা মানুষ বাঁচানোর জন্য, পালানোর জন্য চেষ্টা করতেছে, কারণই ঝুইলা আছে বা ছেলেটা নামার জন্য, সেইখানে এপিবিএন পুলিশ মনে সম্ভবত তারা ছিল,
গুলি করে মাইরা ফেলাইলো ছেলেটারে। এই ফুটেজগুলো কিন্তু এই কয়েকদিনের। তো সেই ক্ষেত্রে এটা মনে রাখেন, সামহাও পুলিশের কিছু ভূমিকা অবশ্যই বিতর্কিত, সবার কথা না, ভালোও আছেন, কিন্তু অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা আছেন। আই ডোন্ট নো ওয়াই তারা এতটা ভায়োলেন্স ক্যারেক্টারে চলে যায়। তো যাই হোক, এখন এই আন্দোলনের গতিপথ রূপরেখা কোন দিকে যাবে আমরা সেটা আপাতত বলতে পারছি না। তবে যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারাও কিন্তু এখন অনেক লুকাইয়া আছেন আর কি, ভিপিএন ইউজ করা ফেসবুকের মাধ্যমে তারা হয়তো এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন। তো তারাও কতক্ষণ বাহিরে থাকে না তাদেরকেও আবার ডিবি তুলে নিয়ে যায়, সেটাও একটা কথা। তো একটা মেসেজ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে যে ডিবি অফিসে যাইয়া তুমি যায় কইবা। এখন ধরেন সত্যি সত্যি হইতে পারে যে হারুন ভাই বুঝাইছে যে দেখো রাষ্ট্রের যে অবস্থা বা দেশের সার্বিক অবস্থা, অথবা তাদের সাথে প্রধানমন্ত্রীর কথা বলাই দিছে, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছে, সামহাও একজন টপ ক্যারেক্টার কথা বলছে, দেন ছাত্ররা হয়তো আশ্বস্ত হয়েছে ওকে ফাইন আমরা এবার আন্দোলনটাকে প্রত্যাহার করি, আমরা সুন্দরভাবে বিষয়টা ব্যালেন্স করি। কিন্তু এখন হয়ে গেছে কি, এখন এরা যদি বাইরে আইসো, ডিবির থেকে বের হয়ে আইসো সংবাদ সম্মেলন করে, পাবলিক মনে করবো যে এদেরকে টার্গেট করছে, এই না সেই না ভয় দেখাচ্ছে, আবার তুলে নিবে। এটা কেন তৈরি হয়েছে? আস্থাহীনতার জায়গা। এটা কিভাবে তৈরি হয়েছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দল ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দিয়ে গতরাতে ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা আসার পর প্রাথমিক প্রতিক্রিয়া আমি বলেছিলাম এই ঘটনা আন্দোলনকে আরো উস্কে দেবে। সমন্বয়কদের মধ্যে যারা বাইরে আছেন, বিশেষ করে যারা ঢাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের এই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন। আজ তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং তারা জানিয়েছে 9 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন চলমান থাকবে। এই 9 দফা দাবির মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রকাশ্যে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগের দাবিও রয়েছে। ফলে আন্দোলনটা আবারও দানা বাঁধতে শুরু করেছে, একথা নিঃসন্দেহে বলা যায়। এই আন্দোলন দমন করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। কোস্টগার্ড থেকে শুরু করে বিজেপি এমনকি সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, শুটার সাইটের অর্ডার দেওয়া হয়েছে, তারপরও এই আন্দোলন দমন করা যাচ্ছে না। এই আন্দোলন দমনে সরকার যতগুলো উদ্যোগ নিয়েছে প্রত্যেকটাই ব্যাকফায়ার করেছে। সর্বশেষ গতকাল 6 জন সমন্বয়কের মাধ্যমে আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণাটাও ব্যাকফায়ার করেছে এবং আন্দোলন আবারও মাঠে গড়াচ্ছে। পাশাপাশি প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই ঢাকার 8টা থানার ওসিকে বদলি করা হয়েছে এবং আবারও পুলিশে বড় ধরনের রদবদল দেখা যাচ্ছে। ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রশাসনের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করছে। সেই আলোচনায় আসবো। তার আগে গত রাতে সমন্বয়করা যে বিবৃতিটা পাঠিয়েছেন সেটা আমরা একটু দেখি। আন্দোলন চলবে, সোমবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় এই কর্মসূচির কথা জানানো হয়েছে। পরে বাকি সমন্বয়কদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারা দেশের রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তায় আরো বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেফতার করেছে। হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে।
এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। আগামীকাল সারা দেশের ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি। এর আগে 6 সমন্বয়কের পক্ষে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পড়ে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। লিখিত বক্তব্যে নাহিদ ছাড়াও সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমের সই ছিল। এটা নিয়ে আমি গত রাতে একটা ভিডিও করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমন্বয়করা কি বলেছেন সে কথাগুলো উল্লেখ করা হয়েছে। আমরা একটু দেখি প্রশাসনের মধ্যে কি ধরনের অস্থিরতা চলছে এবং পুলিশের হঠাৎ করে যে এত বড় রদবদল কেন করা হলো সেটাও আমরা বুঝতে পারবো। কারণ কয়েকদিন আগে যখন ঢাকার 8 জন ওসিকে বদলি করা হলো, তখন পুলিশ সূত্রে গণমাধ্যমে লেখা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই এই বদলিগুলো করা হয়েছে। তার মানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে। পুলিশের বড় রদবদল। বাংলাদেশ পুলিশের 2 জন অতিরিক্ত আইজিপি, 5 অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার 48 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ 1 শাখা থেকে জারি করা পৃথক 4টি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে 2 জনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে 5 জনকে বদলি করা হয়েছে। পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে একযোগে 32 জনকে বদলি ও আরেকটিতে 16 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এত বড় রদবদল একদিনে, তার মানে প্রশাসনের মধ্যে প্রচন্ড রকম একটা অস্থিরতা আছে। পাশাপাশি সরকারের উপরে আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আন্তর্জাতিক প্রায় সবগুলো সংস্থা সরকারকে এই জেনোসাইড বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সরকারকে গণহত্যাকারী এবং সরকার প্রধান শেখ হাসিনাকে ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, আর কিছুদিনের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দেশের মধ্যে আন্দোলন দানা বাঁধছে, ছাত্ররা যে ডিটারমিনেশন দেখিয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে এবং প্রশাসনের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। ফলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি সরকারের। আজকে আপনারা দেখতে পেয়েছেন ডিবি অফিসে হারুনের তথাকথিত, আমরা যেটাকে মজা করে অনেকে ভাতের হোটেল বলে, সেখানে আমাদের ভাইদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ভাইরা যারা অসুস্থ ছিল, যাদেরকে হসপিটালে ট্রিটমেন্ট করতে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে গুম করা হয়েছিল এবং পরবর্তীতে দেখানো হয়েছিল জিজ্ঞাসাবাদ, যখন আন্তর্জাতিক মিডিয়া সহ সমগ্র বিশ্ব বেশি প্রেশারাইজ করেছিল, বাংলাদেশের জনতা তাদের উপর খেপে উঠেছিল, তখন তারা গ্রেপ্তার দেখিয়েছে, বলেছে জিজ্ঞাসাবাদের কথা, বলেছে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। তারা নিরাপত্তাহীনতায় কাদের জন্য ভোগে, কাদের ক্ষেত্রে ভোগে? আপনাদের জন্য। আপনারা তাদের নিরাপত্তাটাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন, আপনাদের জন্য তারা নিরাপদ। তো আজকে দেখা গেল কি, আমার ভাইদেরকে জোরপূর্বক অস্ত্রের ঝনঝনা নেতে জোরপূর্বক একটা স্ক্রিপ্টেড জিনিস লিখে দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয়েছে, দেখুন আমার ভাইরা স্পষ্ট করে বলে গিয়েছিল আন্দোলন চলবে, যে মাঠে থাকবে সেই আন্দোলনের লিডার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জিনিস স্পষ্ট করেছে, আমাদের লিডারশিপ অর্গানিক ভাবে গ্রো হবে, কেউ অফিসিয়াল লিডার না। এখানে যে মাঠে থাকবে, যে কর্মসূচি দিবে, যে এই আন্দোলনটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, সেই নেতৃত্ব দিয়ে সামনে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা এই যে 6 জন মানুষ দিয়েছেন, তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। শুরুতে বলতে চাই, আমার বড় বোন, আমরা তাকে আয়রন লেডি বলে থাকি মজা করে না, সে সত্যিকার আয়রন লেডি। এই ক্যাম্পাসে যখন সন্ত্রাসী ছাত্রলীগরা মারতো স্টুডেন্ট অ্যাক্টিভিস্টদের, তখন সে বুক চিতিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতো এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো। সে নিজে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে নারী হয়ে, তবুও সে কখনো পিছপা হয়নি। সেই আমার বড় বোন নুসরাত তাবাসসুমকে আপনারা চেহারা দেখলে বুঝতে পারবেন কি বিশ্রী লেভেলে নির্যাতন করা হয়েছে, কিন্তু তাকে ছাড়া হয় নাই এবং তার থেকে আস্তে আস্তে জোর করে যে জবানবন্দি দেওয়া হচ্ছে। এরপর নাহিদ ইসলামের কথা আসতেছে। আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটাকে কিভাবে টর্চার করা হয়েছিল, তাকে যে মারা হয়েছে সেই ডাকগুলো কিন্তু ফেসবুক, ইউটিউব সব জায়গার ভিতরে আন্তর্জাতিক গোটা বিশ্ববাসী দেখেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তবু সে পিছপা হয়নি। তাকে দিয়ে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়া আছে। আমি বিশ্বাস করি না আমার বড় ভাই নাহিদ ইসলাম শুধুমাত্র নিজের প্রাণের ভয়ে তিনি এই স্টেটমেন্ট বদলেছেন। এটা স্পষ্ট
তাকে তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে। আপনারা সকলেই জানেন যে তার ওয়াইফকেও আটক করা হয়েছিল, তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে। সেই সাথে তাকে হলো গিয়ে আমাদের গণ ব্রাশফায়ার ভয় দেখানো হয়েছে, এটা আমার একটা সত্যিকারের বিশ্বাস। এবং সেই সাথে আমাদের নাহিদ ভাইয়ের সহ ওখানে যারা ছিল প্রত্যেকে বিশ্বাস করতো, তারা যে স্টেটমেন্টটি দেয়, তারা যেহেতু আমাদের শেষ পর্যন্ত বলে গিয়েছিল আন্দোলন মাঠে চলবে এবং শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কেউ আন্দোলন থেকে সরে যাবো না, আমরা দাবি আদায় করে থাকবো। আমাদের বাইরে যারা ছিলেন তাদের উপর বিশ্বাস করে তারা চাপের মুখে স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছিল। নয়তো বা আমার এই ভাইরা গুলি খেত, যেই কয়জন ওখানে গেছে গুলি খেলেও তারা ফিরত না। তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে এবং তাদের ফ্যামিলির কথা চিন্তা করেই এই কাজটা করেছে। আপনারা তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন অস্ত্রের মুখে। এরপরে আমি বলতে চাই আসিফ মাহমুদের কথা। আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটা কখনো আপোষ করেন। আমি তো আসিফ মাহমুদ ভাই এর সাথে আমার যতটা বড় ভাই সুলভ সম্পর্ক, তার সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক বেশি। আমরা প্রিয় দর্শক, আজকের জন্য এতটুকু, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।